হ্যালো। তো দেখো সেমিস্টার 3 এর জন্য আমরা কারেন্ট ইলেকট্রিসিটির এমসিকিউ ডিসকাস করছিলাম। এর আগের ক্লাসে মানে ফার্স্ট ক্লাস যেটা হয়েছে সেখানে আমরা 30টার মতো কোশ্চেন ডিসকাস করেছি, এমসিকিউ কোশ্চেন। আজকে তারপর থেকে আমরা কন্টিনিউ করব। এটা হচ্ছে পার্ট 2। পার্ট 1টা যদি না দেখে থাকো অবশ্যই তোমরা প্লেলিস্টে চলে যাও। প্লেলিস্টে গেলে সেমিস্টার 3 প্লেলিস্ট পাবে, কারণ অনেকগুলো ক্লাস যেহেতু চলছে এই চ্যানেলে, মানে অনেকগুলো লেভেল যেহেতু চলছে, বিএসসি চলছে, তারপরে ডাব্লিউবিএসএলএসটি চলছে, মানে যারা টিচার হবে আগামী দিনে তাদের জন্য পড়ানো হচ্ছে। তারপর জেই নেটের জন্য চলছে। তো অনেক ধরনের ক্লাস যেহেতু চলছে, তোমাদেরকে তোমার প্রয়োজনীয় ক্লাসটা বা প্লেলিস্টটা একটু খুঁজতে গেলে প্লেলিস্টে যেতে হবে। ওখানে গেলেই তুমি আলাদা আলাদা করে পেয়ে যাবে। ওকে, বা চ্যানেলের হোম পেজে গেলে তুমি আলাদা আলাদা সেকশনও পেয়ে যাবে ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাসের জন্য। বাকি তোমরা যদি বিএসসি এমএসসির ক্লাস করতে চাও, দেখবে একটা আলাদা চ্যানেল আমি অলরেডি তৈরি করে দিয়েছি, ওটাও সাবস্ক্রাইব করতে পারো। আর সেমিস্টার 3 যদি তোমরা টেস্ট দিতে চাও তাহলে তোমরা অ্যাপসটা ডাউনলোড করবে, আমি অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো। ওই অ্যাপ থেকে কিন্তু তোমরা টেস্টও দিতে পারবে। 3টে সাবজেক্টের টেস্টে আমি বানিয়ে দিয়েছি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স। তো চলো আজকে আমরা স্টার্ট করি কারেন্ট ইলেকট্রিসিটির সেকেন্ড পোর্শনটা, যেখানে আমরা আজকেও আরও কয়েকটা কোয়েশ্চেন ডিসকাস করব। ওকে, তো এখানে দেখো ফার্স্ট কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, একটা সার্কিট গিভেন রয়েছে। ওকে, তো এই সার্কিটটাতে আমাকে জিজ্ঞেস করছি প্রবাহ মাত্রা কত হবে, কারেন্ট কত হবে, এখানে আই কত হবে। একটা সার্কিট দেখো দেওয়া রয়েছে 4 ওহম, 6 ওহম, 4 ওহম, 3 ওহম, 2 ওহম। তো এই সার্কিটটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এটা হুইটস্টোন ব্রিজ সার্কিট, এবং এই কোয়েশ্চেন সিবিএসসি 2005-এ এসেছিল। তো যদি তোমরা দেখো এই কোয়েশ্চেনটা দেখে তোমরা বুঝতে পারছো যে এটা একটা হুইটস্টোন ব্রিজ সার্কিট। কেন? কারণ P/Q = R/S যে রেশিওটা ফলো করছে। দেখো আমি যদি সার্কিটটাকে এখানে রিড্র করি একবার, তাহলে দেখো কি আছে, এখানে একটা 4 ওহম রেজিস্ট্যান্স আছে, তারপর এই দিক বরাবর একটা 2 ওহম রেজিস্ট্যান্স আছে, 4 ওহম, 2 ওহম, নিচে একটা 6 ওহম রেজিস্ট্যান্স রয়েছে, আর এই পাশে একটা 3 ওহম রেজিস্ট্যান্স রয়েছে, তাই তো। আর এখানে কিন্তু মাঝখানে এই দুটোর জায়গায় একটা রেজিস্ট্যান্স রয়েছে যেটা হচ্ছে 4 ওহম। তাহলে যদি P/Q/R/S যদি করো দেখো, তাহলে 4/6 মানে কত, 2/3। তাহলে দেখো এই রেশিওটা যেহেতু সমান, তার মানে মাঝখানের যে রেজিস্ট্যান্সটা, সেই রেজিস্ট্যান্সটাকে আমরা ইগনোর করতে পারি। তার মানে সার্কিটে এই রেজিস্ট্যান্সটার আমাদের কোনো প্রয়োজন নেই। বাকি দেখো এখানে যে দুটো পয়েন্টের মধ্যে ব্যাটারিটা কানেক্টেড রয়েছে, সেটা হচ্ছে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, তাই তো। এই ব্যাটারিটা যেটা কানেক্টেড রয়েছে সেই ব্যাটারিটা হচ্ছে যে ভি। তাহলে এখানে যদি আমরা কারেন্ট নির্ণয় করতে চাই, এইটা হচ্ছে যে আই, তাহলে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে সার্কিটটার। কারণ V = I/R ইকুইভ্যালেন্ট, V = I × R ইকুইভ্যালেন্ট। তোমরা নিশ্চয়ই সিম্পল ওহমস ল জানো, V = I/R হয়, তাহলে এখানে I × R ইকুইভ্যালেন্ট হবে। ওকে, তাহলে I = কি হয়ে যাবে না, V/R ইকুইভ্যালেন্ট। তো R ইকুইভ্যালেন্ট নির্ণয় করতে হবে, V তো গিভেন রয়েছে এবং আনসারটা দেখো ইন টার্মস অফ V রয়েছে। তাহলে যদি আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করি, উপরের এই দুটো রেজিস্ট্যান্স সিরিজ আছে, তাহলে এই দুটোই মিলে 6 হয়ে গেল, আর এই দুটো থেকে 6 আর 3 9, তাহলে এই দুটোই মিলে যেটা হচ্ছে 9 ওহম, তাই তো। ভেবে দেখো এই দুটো রেজিস্ট্যান্স মিলে কত হবে, এই দুটো রেজিস্ট্যান্স মিলে হবে 9 ওহম, আর এই দুটো রেজিস্ট্যান্স মিলে হবে 6 ওহম। এবার দেখো এই 9 ওহম আর 6 ওহম কিন্তু প্যারালালে আছে, তাহলে সেক্ষেত্রে আমরা আর ইকুইভ্যালেন্ট কি বলবো না, 9 × 6/9 + 6 মানে 15। কাটাকুটি করলে 3 × 3 = 9, 3 × 5 = 15, তাহলে 3 × 6 = 18/5, 18/5 হচ্ছে, তাই তো। তাহলে আর ইকুইভ্যালেন্ট, তাহলে আই কত হবে, I = V/18/5, তাহলে 5টা উপরে গেলে 5V/18। সো দ্য কারেক্ট আনসার উইল বি, দেখো অপশান ডি। অপশান ডি কারেক্ট হয়ে যাবে, 5V/18। ক্লিয়ার? তো এরকমভাবে আমাদেরকে দেখতে হবে সার্কিটটা দেখে, প্রথমে যে 5 রেজিস্ট্যান্স সার্কিট দেখলেই কিন্তু আগে দেখবে যে হুইটস্টোন ব্রিজ হচ্ছে কিনা, তারপর আমরা ফার্দার প্রসিড করব, কারণ হুইটস্টোন ব্রিজ হলে অনেক ইজি হয়ে যায়। নেক্সট দেখো এখানে কি বলছে, বলছে প্রদর্শ বর্তনীতে E = 6 ভোল্ট গিভেন আছে, মানে এর যে ইএমএফ সেটা 6 ভোল্ট গিভেন আছে। R1 R2 R3 R4 দেওয়া আছে, R1 100 ওহম, R2 R3 50 ওহম, আর R4 হচ্ছে কত, R4 হচ্ছে যে 75 ওহম। ক্লিয়ার? তো দেখো এখানে যদি দেখো একটু সার্কিটটা লক্ষ্য করে, আমাকে নির্ণয় কি করতে বলছে, তুল্য রোধ, বর্তনীর তুল্য রোধ নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে বর্তনীর তুল্য রোধ কী করে নির্ণয় করবে, এই সাইড থেকে যদি আমরা স্টার্ট করি, ভেবে দেখো। প্রথমত হচ্ছে এই R4 এবং R3 যদি দেখো, R4 এবং R3, এই R4 R3 কিসে আছে দেখো, প্যারালালে রয়েছে,
আমি দেখো সার্কিটটাকে একটু রিড্র করছি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। ওকে, তো এখানে যদি ইটার কোনো প্রয়োজন ছিল না, কারণ আমাকে প্রবাহ মাত্রা নির্ণয় করতে দেয়নি, আমাকে তুল্য রোধ নির্ণয় করতে দিয়েছে। তাহলে সার্কিটটা আমি রিড্র করছি, তাহলে বুঝতে সুবিধা হবে, একটু বড় হবে। তাহলে এখানে যদি আমরা বলি ই আছে, এটা এদিকে দেখো আছে R1, তাই তো, এই পাশে রয়েছে R2। ওকে, তারপর হচ্ছে যে এদিকে রয়েছে R3, আর এইখানে কোনাকুনি যেটা রয়েছে সেটা হচ্ছে যে R4। তাহলে যেটা আমি বলতে চাইছিলাম, ভেবে দেখো, এই R3 এবং R4 কি হবে, প্যারালালে হবে। তাহলে R3 এবং R4 যদি প্যারালালে হয়, তাহলে এই দুটো মিলে যে রেজিস্ট্যান্সটা তৈরি হবে, ভেবে দেখো, তাহলে সেটা কত হবে, R3 R4 আপন R3 প্লাস R4। তাহলে আমরা এক কাজ করি, প্রথমে এটা বের করে নিই। তাহলে R3 আমাদের গিভেন রয়েছে দেখো 50, R4 হচ্ছে 75। তাহলে কত হবে এটা, 50 ইন্টু 75 আপন এ দুটো যোগ করলে হবে 125। 25 দিয়ে কাটাকুটি যেতে পারে, 25 দুগুণে 50, 5 25 125, এখানে 5 15 75, তার মানে এটা 30 ওহম হবে। তার মানে আলটিমেটলি R4 এবং R3 মিলে একটা রেজিস্ট্যান্স হবে যেটা 30 ওহম। তাহলে এই দুটোর পরিবর্তে ভেবে দেখো, আমি এখানে একটা রেজিস্ট্যান্স করে দিতে পারি। তাহলে এই দুটোর পরিবর্তে যদি আমি এখানে একটা রেজিস্ট্যান্স এইভাবে জুড়ে দিই, তাহলে সেই রেজিস্ট্যান্সটা হচ্ছে কি, এটা R2 ছিল, সেই রেজিস্ট্যান্সটা হচ্ছে কি 30 ওহম। এবারে তোমরা একটা লক্ষ্য করে দেখো, এই R2 এবং 30 ওহম এবারে প্যারালালে হয়ে গেছে। তাহলে R2 এবং 30 ওহম যদি প্যারালালে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই দুটোর যে রেজিস্ট্যান্সটা হবে সেটা হচ্ছে R2 ইন্টু 30 আপন R2 প্লাস 30, তাই তো। তাহলে দেখো এখানে যদি আমরা R2 এর ভ্যালুটা বসিয়ে দিই, R2 ইজ 50 এগেন, তাহলে 50 ইন্টু 30 আপন 50 প্লাস 30 মানে 80 হয়ে গেল। একটা শূন্য কেটে দাও এখানে, তাহলে 150/8। ওকে, তাহলে 75/4, তাহলে 75/4 হয়ে গেল এই দুটো মিলে। তাহলে এই দুটো রেজিস্ট্যান্সের পরিবর্তে আমি 75/4 লিখতে পারি, ভেবে দেখো। তাহলে এইখানে আমরা এই দুটো রেজিস্ট্যান্সের পরিবর্তে যে নতুন রেজিস্ট্যান্সটা পেয়েছি সেটা হচ্ছে কত, 75/4 ওহম। এখন এই দুটো আছে সিরিজে, তাহলে ফাইনাল যে আর ইকুইভ্যালেন্টটা হবে, ভেবে দেখো, দ্যাট উইল বি R1 প্লাস 75/4। তাহলে R1 এখানে কত রয়েছে, R1 হচ্ছে আমাদের 100, তাহলে এখানে হবে 100 প্লাস 75/4, তার মানে এটা 475 475/4। ওকে, এত ওহম। এইটা দেখবে তোমরা কাটাকুটি করলে 118, হ্যাঁ 118 কাছাকাছি আসবে, 118.75, এইটা হয়ে যাবে আনসার। তোমরা দেখতে পারো ভাগটা করে, 118.75 ওহম হয়ে যাবে আনসার। তাহলে দেখো সিম্পল এখানে ই এবং এখানে যদি মনে করো কারেন্ট নির্ণয় করতে দিত, তাহলে এই ইটার কিন্তু একটা রোল থাকতো। যদি মনে করো সার্কিটের কারেন্ট নির্ণয় করতে দিত, তাহলে তখন আই ইকুয়াল টু আমরা কি বলতাম, ই আপন এই যে আর ইকুইভ্যালেন্টটা বেরিয়েছে সেটা নির্ণয় করতাম। কিন্তু এখানে সিম্পল আর ইকুইভ্যালেন্ট নির্ণয় করতে দিয়েছে, তাহলে অপশন সি উইল বি কারেক্ট। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, একটা বর্তনী দিয়েছে, আবার এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে বলছে। দেখো এই বর্তনীটাও কিন্তু একটা হুইটস্টোন ব্রিজ সার্কিট। যখন এই 5 রেজিস্ট্যান্স তোমরা সার্কিট দেখবে না, দেখো 1 2 3 4 5, এদিকে 3টা রয়েছে, এদিকে 2টো, 5টা 5 রেজিস্ট্যান্স সার্কিট দেখলে তোমরা প্রথমে প্রেডিক্ট করার চেষ্টা করবে যে সেটা হুইটস্টোন ব্রিজ কি নয়। আমি কেন এটাকে হুইটস্টোন ব্রিজ বলছি, দেখো প্রথমত আমি সার্কিটটা এবার রিড্র করছি। এখানে সার্কিটে যদি আমি রিড্র করি, এখানে দেখো এইদিকে একটা রেজিস্ট্যান্স রয়েছে, ঠিক আছে, এইখানে একটা রেজিস্ট্যান্স, দিস ইজ আর অলসো, মানে এটা ট্রায়াঙ্গেল প্রথমে এঁকে নিতে পারো তোমরা, 3টি রেজিস্ট্যান্স, এটা ত্রিভুজের। আর এইদিকে এবার দুটো রেজিস্ট্যান্স, এইদিকে এই পয়েন্টটাকে এ বলছে, আর এইখান থেকে বের করে এখানে বি। একটা বিষয় ভেবে দেখো, এই এ পয়েন্টটা যদি আমি এখান থেকে তুলে এই দিকে নিয়ে চলে আসি, এ পয়েন্টটাকে, তাহলে এই দুটো রেজিস্ট্যান্স এই দিকে চলে আসবে। ভেবে দেখো, আমি যদি এ পয়েন্টটাকে মানে এইখান থেকে তুলে এনে এই দিকে করে দিই, ভালো করে বুঝো, যদি আমি বলি এইটা এ পয়েন্ট, তাহলে এ রেজিস্ট্যান্সটা কোথায় মিশবে, এসে এইখানে, ভালো করে বুঝো ব্যাপারটা। আমি বলতে চাইছি এই যে রেজিস্ট্যান্স এইদিকে তুলে নিয়ে আসি, এ পয়েন্টটা এখান থেকে তুলে এইদিকে নিয়ে এসেছি, তাহলে এই দিকে দুটো রেজিস্ট্যান্স এইদিকে চলে আসবে, হ্যাঁ কি না। তাহলে এই দিকে একটা রেজিস্ট্যান্স হবে আর এই দিকে একটা রেজিস্ট্যান্স হবে,
হবে কি হবে না? তাহলে দেখো এইদিকে দুটো রেজিস্ট্যান্স চলে এলো, তাই তো? আচ্ছা এখানে রেজিস্ট্যান্স থাকে না, সরি, তাই ভাবছি কি করে হলো। এটা এ পয়েন্ট অনলি, তাহলে এখানে রেজিস্ট্যান্স নেই, ঠিক আছে। এবার দেখো, তাহলে এই মাঝখানে দুটো রেজিস্ট্যান্সকে আমি এইদিকে নিয়ে চলে এসেছি, এই দুটো রেজিস্ট্যান্সকে এই পয়েন্টটাকে তুলে নিয়ে, হ্যাঁ কি নয়? ওকে, হ্যাঁ। তাহলে দেখো এটা যদি আমরা একটু বড় করে এঁকে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখো, তাহলে এইটা এ পয়েন্ট হয়ে গেল, আর এই বি পয়েন্টে যদি এইভাবে লিখি বি পয়েন্ট, তাহলে দেখো এই রেজিস্ট্যান্সগুলো তো সব তো আর, হ্যাঁ কি না? তাহলে দেখো দিস বাই দিস ইকুয়াল টু দিস বাই দিস, তার মানে মাঝখানে রেজিস্ট্যান্সটা কী হয়ে গেল? নাল রেজিস্ট্যান্স, কোনো কাজ নেই এর। তাহলে এই দুটো দেখো পি বাই কিউ ইকুয়াল টু আর বাইস হচ্ছে, মানে এটা হুইটস্টোন ব্রিজ। তাহলে যখন এই হুইটস্টোন ব্রিজ হয়ে যাবে তখন মাঝখানের রেজিস্ট্যান্সটা আর কোনো রোড নেই। তার মানে আলটিমেটলি সার্কিটটা কী হলো দেখো, এই দুটো রেজিস্ট্যান্স কিসে আছে? প্যারালাল সিরিজে আছে। তাহলে এইটা যদি এ পয়েন্ট হয় তাহলে উপর দিকে আর প্লাস আর টু আর রয়েছে, আর নিচে দেখো আর প্লাস আর টু আর রয়েছে। তার মানে দুটো টু আর এবারে হয়ে গেল প্যারালাল ফাইনালি। তাহলে যদি আমরা এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে চাই, তাহলে আর ইকুইভ্যালেন্ট হয়ে যাবে দেখো টু আর ইন্টু টু আর আপন টু আর প্লাস টু আর। তাহলে আলটিমেটলি কি হবে? ফোর আর স্কোয়ার, আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে ফোর আর স্কোয়ার আপন ফোর আর, হ্যাঁ কি না? তাহলে কি হবে? আর, তো আর উইল বি কারেক্ট আনসার, অপশান এ ইজ কারেক্ট। দেখো এখানে হয়ে যাবে অপশান এ কারেক্ট। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট দেখো আবার হুইটস্টোন ব্রিজ, আবার হুইটস্টোন ব্রিজ, সেম সার্কিট। এখানে কি বলছি? আর মানের পাঁচটি রোধকে যোগ করে পরিবর্তনটি গঠন করা এ ও বি বিন্দুর বিভব প্রভেদ দেওয়া আছে ভি ভোল্ট, ব্যাটারি যোগ করলে এ ডি সি এফ বি শাখায় তড়িৎ প্রবাহ। দেখো এই সার্কিটটাকে যদি আমি রিড্র করি এবং আমাকে ব্যাটারিটি যুক্ত করতে হবে এ এবং বি বিন্দুর মধ্যে, ভালো করে বুঝি, সেম সার্কিট আগে যেরকম ছিল। এখানে আমাকে নির্ণয় করতে হবে তড়িৎ প্রবাহ, এবং কোন শাখায় তড়িৎ প্রবাহ সেটা ইম্পর্টেন্ট। এই দুটো রেজিস্ট্যান্স হলো, নিচে একটা রেজিস্ট্যান্স আছে দেখো। ওকে, এবার দেখো বাকি যেরকম আমি করেছিলাম এই দুটো রেজিস্ট্যান্স এইখানে নাই কি এইদিকে আঁকবো, কারণ এই এ পয়েন্টটাকে আমি এইখান থেকে তুলে নিয়ে এইখানে নিয়ে চলে আসবো আগের মতোই। তাহলে এইখানে যদি আমি এ পয়েন্টটাকে নিয়ে আসি, এ পয়েন্টটাকে এদিকে নিয়ে আসি, তার সঙ্গে রেজিস্ট্যান্সগুলো চলে আসবে। তাহলে রেজিস্ট্যান্সগুলো অ্যাড হবে এইখানে, আর রেজিস্ট্যান্স অ্যাড হবে এখানে। তাহলে এই পয়েন্টটা এ, আর বি পয়েন্ট তো এইদিকে আছে, এখানে ছিল বি পয়েন্ট, তাহলে সেই বি পয়েন্টটাকে আমি একটু এইদিকে দূরে করে দিই। এইটা হচ্ছে এফ পয়েন্ট দেওয়া আছে। ওকে, আচ্ছা এখানে আবার এ ডি আছে, তাহলে এইটাকে ডি দূরে একটু এ করি। এই পয়েন্ট অ্যাকচুয়ালি ডি ছিল, এই যে ডি পয়েন্টও তো এদিকে আসবে, এটা ডি হবে, আর একটু দূরে এইখানটাতে এ করে দিই। ওকে, এবার দেখো সি পয়েন্ট ছিল এইটা অলরেডি, এটা ছিল ই পয়েন্ট। ওকে, আর এফ তো রয়েছে, বাকি এগুলো সারের রেজিস্ট্যান্স হচ্ছে যে আর, সমস্ত রেজিস্ট্যান্স হচ্ছে যে আর। ক্লিয়ার? এবার দেখো ব্যাটারিটা আমি কানেক্ট করেছি এ এবং বি বিন্দুর মধ্যে, তার মানে এইখানে আমি ব্যাটারি কানেক্ট করছি। ক্লিয়ার? এটা হচ্ছে ভি। এবার আমাকে কি জিজ্ঞেস করছে দেখো, তাহলে এ ডি সি এফ বি, এ ডি ভালো করে বোঝো রুটটা, এ ডি, এ ডি, এদিকে চলে যাবে সি এফ বি, এই রুটটাতে আমাকে কারেন্ট জিজ্ঞেস করছে। এখানে অ্যাকচুয়ালি দুটোই রুট, একটা ওইদিকে রুট রয়েছে, একটা এইদিকে রুট রয়েছে, দুটো রুট। কী করে বুঝছি? কারণ হুইটস্টোন ব্রিজ মাঝখানে তো রেজিস্ট্যান্সটা থাকছে না। তাহলে যদি এই সার্কিটটাকে আমি আবার ভালোভাবে দেখাই, ভেবে দেখো এই সার্কিটটা কীরকম হবে। এইদিকে দুটো রেজিস্ট্যান্স গেছে, এবং যে দুটো রেজিস্ট্যান্স আর এবং আর, এদের যোগফল আমি একটু আগে দেখলাম টু আর হবে। সিমিলারলি নিচে রেজিস্ট্যান্স আছে, এটাও কি হবে? টু আর হবে। আর এই দুটোর মধ্যে আমরা কি করেছি? ব্যাটারিটা কানেক্ট করেছি। তাহলে দেখো এইটা যদি টোটাল কারেন্ট আই হয়, তাহলে এইদিকে হবে আই ওয়ান, এদিকে হবে আই টু। ক্লিয়ার? তাহলে কারেন্ট কত হবে? আই ওয়ান ভি আপন ভোল্টেজ ডিফারেন্স তো দুটোর ক্ষেত্রে সেম হবে, কারণ এই দুটো পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স ভি। তাহলে আই ওয়ান কত হয়ে যাবে? ভি আপন টু আর। সিমিলারলি আই টু হয়ে যাবে ভি আপন টু আর।
দুটোই সেম হবে, কিন্তু আমাকে যে কোনো একটাই জিজ্ঞেস করেছে, V/2R। মানে আমার এই পাত দিয়ে যা কারেন্ট যাবে এই পাত দিয়ে অবশ্যই তাই কারেন্ট যাবে। ADEFB পাথও আমাকে জিজ্ঞেস করতে পারতো, আলটিমেটলি যাই জিজ্ঞেস করবো না আনসার হবে 2V/R। কিন্তু যদি টোটাল কারেন্ট আই জিজ্ঞেস করতো তাহলে V/R হতো, তাহলে সেক্ষেত্রে তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করলেই হয়ে যেত। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা একটু আগে দেখলাম আর বেরিয়েছে। ওকে, তাহলে দেখো এটাও কিন্তু হুইটস্টোন ব্রিজ সার্কিটের উপরেই কোয়েশ্চেন। নেক্সট দেখো বলছে এ এবং বি বিন্দুর মধ্যে আমাকে তুল্য রোধ নির্ণয় করতে হবে। সার্কিটটা দেখো প্রথমে, এই সার্কিটটা আমি ইকুইভ্যালেন্ট সার্কিট এখানে আঁকবো, যাতে করে আমি এ এবং বি বিন্দুর তুল্য রোধটা খুব সহজে নির্ণয় করতে পারি। এই ক্ষেত্রে একটা বিষয় তোমাদের জানার খুব প্রয়োজন, যেমন ধরো যে দুটো পয়েন্টের মাঝখানে কোনো রেজিস্ট্যান্স থাকবে না বা ব্যাটারি থাকবে না, ডাইরেক্টলি কানেক্টেড থাকবে, সেই পয়েন্টগুলো আসলে একটাই পয়েন্ট। যেমন দেখো আমি যদি বলি যে এই পয়েন্ট এবং এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এগুলো সব একটাই পয়েন্ট। কারণ দেখো এইখানে যা পোটেনশিয়াল হবে এইখানেও তাই, এই লাইনটার উপরে পুরো সমস্ত জায়গায় একদম এইখানে অবধি পোটেনশিয়াল সেম হবে, তাহলে এগুলো একটাই পয়েন্ট। তার মানে এই তিনটে পয়েন্টকে দেখো আমি একটাই পয়েন্ট বলতে পারবো। সিমিলারলি এই দিকেও ভেবে দেখো, এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা একটি পয়েন্ট। আবার দেখো এই পয়েন্টটা মানেই তো এ পয়েন্ট, আবার এই পয়েন্টে মানে বি পয়েন্ট, তাহলে এইটা আমি এ পয়েন্টও বলতে পারি, এটাকে আমি বি পয়েন্ট বলতে পারি। তাহলে দেখো এ পয়েন্টে এই তিনটে একসঙ্গে যুক্ত হবে, বি পয়েন্টও এই তিনটে একসঙ্গে যুক্ত হবে, হ্যাঁ কি না? তাহলে যদি আমি এটাকে রিড্র করি সার্কিটটাকে, কীরকম হতে পারে ভেবে দেখো। এখানে যদি আমি দেখি এ পয়েন্ট, সাপোজ দিস ইজ এ পয়েন্ট, তাহলে এই দিকে কত, এই 2 ওহম রেজিস্ট্যান্স আসছে দেখো, এই 2 ওহম রেজিস্ট্যান্স এবং এই 2 ওহম রেজিস্ট্যান্স, ঠিক আছে? এই তিনটে 2 ওহম রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমাদের একটাই পয়েন্ট। তাহলে এইখান থেকে আমি বলতে পারি যে এই একটা 2 ওহম রেজিস্ট্যান্স, এই একটা 2 ওহম রেজিস্ট্যান্স, আর এইদিকে একটা 2 ওহম রেজিস্ট্যান্স, ভালো করে বুঝো, 2 ওহম রেজিস্ট্যান্স। ওকে, এইবারে দেখো এখানে একটা সমস্যা আছে, এই দুটো পয়েন্ট আবার সেম। তাহলে যখন এই দুটো পয়েন্টকে আমি এখানে লাগিয়ে দিলাম, তারপরে দেখো এইখান থেকে আবার এই 2 ওহম গেছে, তাহলে এইখান থেকে আবার 2 ওহম রেজিস্ট্যান্স, এইখান থেকে আবার দেখো 2 ওহম রেজিস্ট্যান্স, এই দুটো পয়েন্ট আবার সেম, সেই পয়েন্টটা এখানে এসে জুড়ে যাবে, দিয়ে এইটা হচ্ছে আমার বি পয়েন্ট, ভেবে দেখো। তো এই সার্কিটটা এবং এই যে সার্কিটটা আমি ড্র করলাম নতুন করে, এই দুটো সার্কিট সেম আসলে, বাস এখানে ডিফারেন্টভাবে দেওয়া আছে তোমাদেরকে কনফিউজ করার জন্য। তাহলে যদি তাই হয় ভেবে দেখো, তাহলে এই দুটো যে 2 ওহম রয়েছে, এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে না 2 × 2/2 + 2, মানে কত হলো 1 ওহম। তাহলে এই দুটো মিলে 1 ওহম, আবার এইটাও হয়ে যাবে 1 ওহম, ভেবে দেখো। তার মানে এই সার্কিটটাকে যদি আমি আবার রিড্র করি, তাহলে এইখানে একটা আমি পাবো 1 ওহম, তার সঙ্গে এখানে আবার একটা পাবো আমি 1 ওহম, দিস ইজ এ পয়েন্ট অ্যান্ড দিস ইজ বি পয়েন্ট, এবং এই দিকে আমার একটা থাকবে 2 ওহম, হ্যাঁ কি না? ফাইনালি দেখো এই 1 এবং এই 1 কিসে রয়েছে, সিরিজে রয়েছে, 2 ওহম হবে। তাহলে ফাইনালি যেটা হবে এইটাও হয়ে যাবে 2 ওহম, এবং তার সঙ্গে প্যারালালে দেখো এইটাও হয়ে যাবে 2 ওহম। তাহলে যদি আমরা এখন এ এবং বি এর সাপেক্ষে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফাইনালি নির্ণয় করি, তাহলে যে আর ইকুইভ্যালেন্টটা বেরোবে সেটাও সেম হবে 1, কারণ দুটোই 2 আছে। তাহলে 2 × 2/2 + 2 অ্যান্ড দ্যাট ইজ 1 ওহম। সো 1 ওহম উইল বি দ্য কারেক্ট আনসার, দেখো। সো দিস উইল বি দ্য কারেক্ট আনসার, ক্লিয়ার? তো এইভাবে কিন্তু আমরা সার্কিট প্রবলেমকে খুব ভালোভাবে অ্যানালাইসিস করে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এইসব নির্ণয় করতে পারবো। নেক্সট দেখো আবার একটা কোয়েশ্চেন দিয়েছে, ঠিক আছে? বলছে আই বর্তনীতে যদি প্রদত্ত বর্তনীতে প্রবাহ আই এর মান R6 রোধটির উপর নির্ভরশীল না হয়, তাহলে কি হবে? R6 এর উপর নির্ভরশীল নয় বলছে, ভালো করে বোঝো। R6 এর উপর নির্ভরশীল নয় মানে এইটার উপর নির্ভরশীল নয়। তাহলে এই মাঝখানে রেজিস্ট্যান্সটার উপর নির্ভরশীল কখন হবে না, না যদি এই দুটোর রেশিও আর এই দুটোর রেশিও সেম হয়, মানে হুইটস্টোন ব্রিজ সার্কিট। তাহলে দেখো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে R1/R3, ভালো করে বুঝো, ইকুয়াল টু R2/R4, এইটা হতে হবে, তবে এইটা পসিবল। তো তাই যদি হয় তাহলে আমরা ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে R1/R4 ইকুয়াল টু হয়ে যাবে R2/R3, এইটাই রিলেশন। তো সি ইজ কারেক্ট, দেখো অপশান সি ইজ কারেক্ট ডাইরেক্ট। এখানে R5 এর কোনো রোল নেই, আর আই এরও কোনো রোল নেই, বাস এখানে সার্কিটটার পারপাসে আঁকা রয়েছে, শুধু এখানে ইনফরমেশন দেওয়া আছে তোমাকে যে এই R6 হচ্ছে যে R6 এর উপর প্রবাহ মাত্রা নির্ভরশীল নয়, তার মানে অবশ্যই এটা হুইটস্টোন ব্রিজ, তবেই মাঝখানে যে রেজিস্ট্যান্সটা সেটা কি হবে, ইনইফেক্টিভ রেজিস্ট্যান্স হবে।
ওকে, এবং তখন অবভিয়াসলি এই রুলটা ফলো করতে হবে যে R1 আপন R3 ইকুয়াল টু R2 আপন R4। ক্লিয়ার? বাকি যদি আমাকে এখানে কারেন্ট নির্ণয় করতে দেয় তাহলে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে গেলে R5টাকে এর সঙ্গে যোগ করতে হবে, কিন্তু সেটা আমার চাইনি এখানে। চলো নেক্সট কোয়েশ্চেন, যেমন দেখো চাইছে প্রদত্ত বর্তনীতে প্রবাহ মাত্রা নির্ণয় করো। তাহলে প্রবাহ মাত্রা নির্ণয় করতে গেলে আগে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। ওকে, তাহলে দেখো এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা কীভাবে নির্ণয় করতে পারবো। প্রথম আমাকে দেখতে হবে যে সার্কিটটা কীভাবে কানেকশন রয়েছে। দেখো সার্কিটটাকে আমি আরেকবার রিড্র করছি। এইদিকে আমার একটা 30 ওহম রেজিস্ট্যান্স রয়েছে, এইদিকেও একটা আমার 30 ওহম রেজিস্ট্যান্স রয়েছে, আর এই সাইডেও একটা 30 ওহম রেজিস্ট্যান্স রয়েছে। কিন্তু মেন বিষয় হচ্ছে ব্যাটারিটা কোথায় কানেক্টেড আছে। ব্যাটারিটা কানেক্টেড আছে কিন্তু এই দুটো পয়েন্টের মধ্যে, এ এবং সি এর মধ্যে। সো ইফ দিস পয়েন্ট ইজ এ, দিস পয়েন্ট ইজ সি, অ্যান্ড দিস পয়েন্ট ইজ বি, then the battery is connected between these 2 points. Okay, so you have to find out the equivalent resistance only between these 2 points A and C. তো এ এবং সি এর সাপেক্ষে যদি আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে দাও, এই দুটো পয়েন্টের সাপেক্ষে যদি আমরা দেখি তাহলে কিন্তু এই দুটো 30 ওহম যে আছে এরা সিরিজে আছে, তখন তাহলে 30 হয়ে যাবে 60। তাহলে এই 60-এর সঙ্গে আবার এই 30 কি আছে, প্যারালালে আছে। তাহলে ফাইনালি 60-এর সঙ্গে 30 হবে প্যারালালে, তাহলে 60 × 30 আপন 90, তাহলে 3 হয়ে গেল, 20 হয়ে গেল। সো দিস ইজ 20 ওহম। তো আমরা 20 ওহম ইজ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দিস সার্কিট, এবং এইটা রয়েছে দেখো 2 ভোল্ট। তাহলে হোয়াট উইল বি দ্য কারেন্ট? সো I is nothing but V upon resistance, R equivalent, V is 2 upon 20, so that is 1/10 ampere. So option C is correct. Clear? Option C is correct. So দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু এখানে ইম্পর্টেন্ট, কোনো না কোনো পরীক্ষায় পড়েছে প্রিভিয়াস ইয়ারে, এবং এই কোয়েশ্চেনগুলো আমি কোথা থেকে নিয়েছি আমাকে অনেকে জিজ্ঞেস করছিলে। এগুলো যে ছায়া জয়েন্ট এন্ট্রান্স বইটা রয়েছে বেঙ্গলি ভার্সনের, সেখান থেকে আমি নিয়েছি কোয়েশ্চেনগুলো। ছায়া জয়েন্ট এন্ট্রান্স, যে পদার্থবিদ্যা জয়েন্ট এন্ট্রান্স বইটা রয়েছে সেখান থেকে নিয়েছি। এখন এটার ইংলিশ ভার্সনও বেরিয়েছে দুটো পার্টে, ঠিক আছে, পুরানোটা বাংলা ভার্সন ছিল। দেখো নেক্সট কোয়েশ্চেন, দেখো চিত্রে এ ও বি বিন্দুর মধ্যে আমাকে তুল্য রোধ নির্ণয় করতে হবে। সেম দেখো সার্কিটটাকে আমি প্রথমে ড্র করবো এগেন। খুব ভালো ভালো কোয়েশ্চেন রয়েছে, এরকম এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এক্সামে আসছে। সাপোজ দিস ইজ 2 ওহম রেজিস্ট্যান্স, এদিকে আমি আরেকটা 2 ওহম রেজিস্ট্যান্স দিয়ে দিলাম। ওকে, দিস পয়েন্ট ইজ সাপোজ এ অ্যান্ড দিস পয়েন্ট ইজ সাপোজ বি। এদিকে একটা 2 ওহম রেজিস্ট্যান্স দিলাম, এদিকে একটা 2 ওহম রেজিস্ট্যান্স দিলাম, বাস এটার সার্কিটটা রয়েছে। এবং ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন দ্য পয়েন্টস এ অ্যান্ড বি। ওকে, এ বি এবং বি বিন্দুর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। তাহলে যে দুটো বিন্দুর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে সেই দুটো বিন্দুকে ফিক্সড রেখে আমরা এই দিক থেকে আসবো ফাইনালি। তাহলে ভেবে দেখো এই দুটো 2 যদি দেখি, এই 2 এর সঙ্গে এই 2 সিম্পল কিসে রয়েছে, সিরিজে রয়েছে। তাহলে এই 2 এবং 2 মিলে হবে 4, তাহলে এরা দুজন মিলে একটাই রেজিস্ট্যান্স বানাবে যেটা হচ্ছে 4 ওহম। তাহলে ওই দুটোকে আমি মুছে দিয়ে এখানে একটা 4 ওহম লিখতে পারি, ইয়েস অর নো। এবার দেখো এই 4 এবং 2 কিন্তু পরস্পরের সঙ্গে প্যারালালে আছে, তাহলে এদের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে সেটা 4 × 2 আপন 4 + 2, তার মানে 8/6, অ্যান্ড দ্যাট উইল বি 4/3। তার মানে আমি চাইলে এই দুটো রেজিস্ট্যান্সের বদলে একটা রেজিস্ট্যান্স ইউজ করতে পারি, অ্যান্ড দ্যাট ইজ 4/3, ফাইনালি 4/3। এবার দেখো এই 2 ওহমের সঙ্গে এই 4/3 সিরিজে আছে, তো ফাইনাল যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হবে সেটা হবে 2 + 4/3, তার মানে 10/3। তার মানে এখানে যে আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দ্যাট উইল বি 10/3। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট দেখো একটা সার্কিট দেওয়া রয়েছে, এই সার্কিটটা থেকে তোমাকে বলতে হবে যে কোন সুইচটা অন করলে এটা শর্ট সার্কিট হবে, কোন সুইচটা অন করলে এটা শর্ট সার্কিট হবে। শর্ট সার্কিট মানে কি, এই বাল্ব দিয়ে কারেন্টটা যাবে না, এইদিকে কারেন্টটা যাবে না। কোন সার্কিটটা, কোন সুইচটা অন করলে সেটা হতে পারে। তো ভেবে দেখো যদি আমরা 1 নম্বর সুইচটাকে অন করি, 1 নম্বর এখানে ইএমএফ আছে, সুইচ রয়েছে, উৎস রয়েছে ইএমএফ, এটা আমি এখানেই বলেছি। দেখো তাহলে এই দিক থেকে কারেন্ট ফ্লো করবে, কারেন্টটা এইদিকে চলে আসবে, দিয়ে এই ফ্লো হবে এইভাবে, এটাও শর্ট সার্কিট হয়ে গেল। যদি 2 নম্বর সুইচটাকে আমরা অন করি তাহলে এইটা দিয়ে কারেন্ট যাবে, এটাও শর্ট সার্কিট। ভেবে দেখো, তার মানে সেক্ষেত্রে এই দিকে কোনো কারেন্ট যাবে না, কারণ এটা ওপেন সার্কিট রয়েছে। একমাত্র 3 নম্বর সুইচটা অন করলেই কারেন্ট যাবে। তার মানে আমরা 1 অথবা 2 যে কোনো একটা যদি আমরা অন করি তাহলে সেটা শর্ট সার্কিট হয়ে যাবে, মানে অপশান এ ইজ কারেক্ট।
নেক্সট বলছে শ্রেণীর সমবায়ে আবদ্ধ 4টি তড়িৎ কোষ আছে, এদের প্রত্যেকের তড়িৎচালক বল 1.5 ভোল্ট। তার তড়িৎচালক বল গিভেন আছে। দেখো 4টি তড়িৎ কোষ আছে, তাহলে n = 4 আমরা লিখতে পারি। n = 4, 4টি তড়িৎ কোষ রয়েছে, এদের প্রত্যেকের তড়িৎচালক বল E is given 1.5 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ মানে স্মল r is also given 1/4 ওহম এবং এদের মধ্যে একটি তড়িৎ কোষকে উল্টোভাবে বর্তনীতে যুক্ত আছে এবং বহিঃস্থ রোধ দেওয়া আছে ক্যাপিটাল R, দ্যাট ইজ ইকুয়াল টু 2 ওহম। প্রথমে নিশ্চয়ই তোমরা এটা জানো যে যদি আমরা সিরিজে n সংখ্যক কোষকে যুক্ত করি, এটা নিশ্চয়ই পড়েছো, সিরিজে যদি আমরা n সংখ্যক তড়িৎ কোষকে যুক্ত করি সিমিলার টাইপ অফ, তারপরে যদি আমরা একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্সের সঙ্গে একে যুক্ত করি ক্যাপিটাল R, এবং এর যদি প্রত্যেকটার মনে করো ইএমএফ ই হয় এবং প্রত্যেকটা যদি রেজিস্ট্যান্স স্মল ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর হয় এবং এরকম যদি n সংখ্যক তড়িৎ কোষ থাকে, n সংখ্যক যদি তড়িৎ কোষ থাকে তাহলে কি হয়, টোটাল যে এই পুরো সার্কিটের টোটাল যে নেট ইএমএফ সেটা হয়ে যায় n ইন্টু ই এবং যে নেট রেজিস্ট্যান্স হবে দেখো আর আর করে যদি n সংখ্যক থাকে nr হবে নেট রেজিস্ট্যান্স এবং তার সঙ্গে এই রেজিস্ট্যান্সটা এক্সটার্নাল রয়েছে তাহলে আর, তাহলে এই তড়িৎচালক বল ডিভাইড বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করলে এইটাই হয় কারেন্ট। এটা হচ্ছে নর্মাল ফর্মুলা। তাহলে সেই হিসেবে যদি আমরা দেখি এইখানে তো n = 4 রয়েছে, 4টা তড়িৎ কোষ রয়েছে, তাহলে 4e/4r + r হওয়া উচিত। কিন্তু অ্যাকচুয়ালি দেখো এখানে একটা কথা বলেছে যে তড়িৎ কোষকে উল্টোভাবে বর্তনীতে যুক্ত করা আছে একটি তড়িৎ কোষ। এখন এখানে যদি একটিকে আমি উল্টোভাবে জুড়ে দিই তাহলে সে আর একটাকে নষ্ট করবে, তার মানে দুটো তড়িৎ কোষ নষ্ট হবে বা দুটো তড়িৎ কোষের যে তড়িৎচালক বল সেটা নালিফাই হয়ে যাবে। তার মানে এখান থেকে 4-এর থেকে আমার দুটো বাদ চলে যাবে। ওকে, যেমন ধরো ইন জেনারেল আমরা কি বলি, যদি m সংখ্যক তড়িৎ কোষকে আমরা উল্টো করে লাগাই তাহলে 2m সংখ্যক তড়িৎ কোষ নালিফাই হবে এবং সেক্ষেত্রে এটা হয়ে যায় n - 2m ইন্টু ই আপন nr + r ইকুয়াল টু ক্যাপিটাল I। এটা অ্যাকচুয়ালি হয়ে যায়। তো এইখানে স্মল m = কত, স্মল m = 1 অ্যান্ড স্মল n = 4। তাহলে সেক্ষেত্রে যদি আমরা এখানে বসাই দেখো তাহলে I = হয়ে যাবে 4 - 2 ইন্টু ই আপন দেখো এখানে nr রয়েছে মানে 4r আপন ক্যাপিটাল R হচ্ছে 2 ওহম, তাহলে 2 হয়ে যাবে। তাহলে মানগুলো যদি বসিয়ে এখানে 2 ইন্টু ই হচ্ছে যে 1.5 আপন 4 ইন্টু স্মল r হচ্ছে যে 1/4 প্লাস 2, তাহলে উপরে হয়ে গেল 3 আর নিচেও হয়ে গেল 3, তার মানে 1 ampere কারেন্ট উইল বি হিয়ার। তো অপশন বি ইজ কারেক্ট। আই থিঙ্ক ইউ আর আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে একটা সার্কিট দেওয়া আছে, ভালো করে বোঝো। সার্কিটের 3টে ব্রাঞ্চ রয়েছে এবং 1 এম্পিয়ার কারেন্ট এখানে যাচ্ছে। দেখো সার্কিটটা আমি রিড্র করছি। এখানে একটা 60 ওহম রয়েছে, উপরে 60 ওহম রেজিস্ট্যান্স রয়েছে, মাঝখানে দুটোকে আমি মিলিয়ে দিচ্ছি 50 আর 15, 65 ওহম রয়েছে কারণ সিরিজে আছে, তাহলে আলাদাভাবে এইভাবে লেখার কোনো মানেই হয় না। 65 ওহম আর নিচে আছে 10 ওহম, নিচে আছে 10 ওহম। ওকে 10 ওহম। এবার আমরা কি করেছি, এইখানে বলছি যে কারেন্ট যাচ্ছে 1 এম্পিয়ার ফাইনালি, তাহলে এই 1 এম্পিয়ার কারেন্ট এইভাবে ভাগ হবে। এইদিকে মনে করো I1 হলো, এটা I2 হলো, এটা I3 হলো। আমাকে জিজ্ঞেস করছে হোয়াট উইল বি দ্য কারেন্ট থ্রু 60 ওহম রেজিস্ট্যান্স, কারণ এই I1টা আমাকে আইটা জিজ্ঞেস করছে, মানে I1 জিজ্ঞেস করছে। এই ধরনের কোশ্চেন যদি ব্যাটারি কানেক্টেড না থাকে, ওকে, তাহলে আমাকে সেক্ষেত্রে ডাইরেক্টলি আমি তো করতে পারবো না, কারণ আমার ভোল্টেজ জানা নেই। তো ভোল্টেজ না জানা থাকলে আমি এখানে কারেন্ট নির্ণয় করবো কি করে? তাহলে প্রথমে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে এই 3টে রেজিস্ট্যান্সের। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি করে নির্ণয় করবে না, 1/r ইকুইভ্যালেন্ট হয়ে যাবে 1/60 প্লাস 1/65 প্লাস 1/10। তো এখান থেকে তোমরা আর ইকুইভ্যালেন্ট প্রথমে নির্ণয় করবে। তাহলে আর ইকুইভ্যালেন্ট নির্ণয় করলেই তোমরা ভি পেয়ে যাবে, কারণ দেখো এটা যদি আমার একটা কানেক্ট করি একটা ব্যাটারির সঙ্গে ভি, তাহলে ভি ইকুয়াল টু কত হবে বলো, আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট। আই তো 1 দেওয়াই আছে, তাহলে 1 ইন্টু হয়ে যাবে আর ইকুইভ্যালেন্ট। ক্লিয়ার? তাহলে যখনই তুমি ভি পেয়ে গেলে, তো ভি ইজ ইকুয়াল টু বেসিক্যালি আর ইকুইভ্যালেন্ট। তাহলে যখনই তুমি ভি পেয়ে গেলে তাহলে এই দুটোর মধ্যেও তুমি পোটেনশিয়াল ডিফারেন্স ভি বলতে পারো। তখন I1 কত হবে, I1 তখন হয়ে যাবে তোমার হচ্ছে যে ভি আপন 60। তাহলে ভি মানে কত, আর ইকুইভ্যালেন্ট, তাহলে আর ইকুইভ্যালেন্ট আপন 60। তাহলে ওখান থেকে আর ইকুইভ্যালেন্টটা বের করে এখানে বসাবে, তাহলে তোমার I1 চলে আসবে। এবং এই ভ্যালুগুলো দেখে যা বুঝছি তাতে ডি অপশন কারেক্ট হবে। তবু তোমরা আবার করে দেখবে কোনটা কারেন্ট অপশন কারেক্ট হচ্ছে ওখান থেকে আর ইকুইভ্যালেন্টটা বের করে।
ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে প্রদত্ত পতনের প্রবাহ মাত্রা নির্ণয় করতে হবে। তিনটে রেজিস্ট্যান্স এখানে দেওয়া আছে, 2 ভোল্টের একটা ব্যাটারি দেওয়া আছে। তোমার হয়তো সার্কিটটা দেখে মনে হচ্ছে তিনটে রেজিস্ট্যান্স প্যারালালে আছে, কিন্তু আসলে তিনটে রেজিস্ট্যান্স প্যারালালে নেই। সার্কিটটা একটু দেখলেই বুঝতে পারবে। দেখো এখানে হচ্ছে 1 ওহম রেজিস্ট্যান্স আছে, ভালো করে বুঝো। 1 ওহম রেজিস্ট্যান্স এর সঙ্গে কিন্তু এই 2 ভোল্টের ব্যাটারিটা লাগানো রয়েছে। আবার নিচের দিকে একটা 2 ওহম রেজিস্ট্যান্স আছে, ভেবে দেখো। ওকে, আর একটা উপরের দিকে 2 ওহম রেজিস্ট্যান্স আছে, 2 ওহম রেজিস্ট্যান্স আছে। একটা বিষয় ভেবে দেখো, আমরা চাইলে কিন্তু এই যে উপর দিকে যে 2 ওহম রেজিস্ট্যান্সটা আছে, এই 2 ওহম রেজিস্ট্যান্সটা নিচেও লাগাতে পারি। তার কারণ হচ্ছে এই তিনটে পয়েন্ট তো সেম পয়েন্ট না, তাহলে এইটা যদি সেম পয়েন্ট, তাহলে এই ওয়্যারটাকে আমরা এইদিকে না নিয়ে নিচের দিকে এইদিকে নামিয়ে দিতে পারি। তো এইদিকে নামিয়ে দিয়েও তো এখানে আমি 2 ওহমটা যুক্ত করে দিতে পারি। ভেবে দেখো, উপরে 2 ওহমটা নিচের দিকে যুক্ত করে দিলাম, এটাকে ছেড়ে দিয়ে এটাও আমরা করতে পারি কিন্তু, কারণ দুটো সেম পয়েন্ট। তাহলে দেখো আলটিমেটলি পিকচারটা চেঞ্জ হয়ে গেল। এই দুটো কি আছে, পরস্পরের সঙ্গে সমান্তরালে আছে। তাহলে এই দুটো যদি আমরা সমান্তরালে আছে, তাহলে 2 আর 2 কে করলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? 2 × 2/2 + 2, দ্যাট ইজ 4/4, দ্যাট ইজ 1 ওহম। তার মানে এই দুটো মিলে 1 ওহম হয়ে যাবে। তাহলে এই দুটো রেজিস্ট্যান্সকে যদি আমি মুছে দিই, তাহলে এইটা হয়ে গেল 1 ওহম, হ্যাঁ কি না? এবার এই 1 ওহমের সঙ্গে এই 1 ওহম কিসে আছে? সিরিজে আছে। তাহলে টোটাল হয়ে যাবে 2 ওহম। তাহলে কারেন্ট কত হবে? I = V/R, তাহলে 2/2, that is equal to 1 ampere will be correct answer. So option A is correct. Option A is correct. Clear? চলো নেক্সট কোয়েশ্চেন। বলছি রোধের উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক হয় কার ক্ষেত্রে? দেখো টাংস্টেন, নাইক্রোম, প্লাটিনাম তো হবে না, কার্বন হবে। ওকে, কার্বনের হচ্ছে যে উষ্ণতা বাড়লে কি হয়? রোধ কমে। সিমিলারলি এখানে জার্মেনিয়ামের ক্ষেত্রে হবে একই, জার্মেনিয়ামের ক্ষেত্রে হবে অর্ধপরিবাহী, এর ক্ষেত্রেও তাই উষ্ণতা বাড়লে রোধ কমে, তাই উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক হবে। অ্যাকচুয়ালি উষ্ণতা গুণাঙ্ক মানে এই ফর্মুলাটার কথা বলছে, R2 = R1 × 1 + αT। তো দেখো যদি উষ্ণতা বাড়লে রোধ বাড়ে তাহলে হচ্ছে আলফা পজিটিভ, উষ্ণতা বাড়লে যদি রোধ কমে তাহলে আলফা নেগেটিভ। ওকে, তাহলে যেহেতু অর্ধপরিবাহীর ক্ষেত্রে এটা হয় এবং কার্বনের ক্ষেত্রে এটা হয়, তাই এদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ হবে। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে এখানে। বলছে এল দৈর্ঘ্য, এ প্রস্থচ্ছেদ বিশিষ্ট এবং আর রোধের একটি তারকে কেটে দুটি সমান ভাগে ভাগ করা হলো, তাহলে প্রতিটি তারের রোধাঙ্ক কত হবে? রোধাঙ্ক কি হবে? রোধাঙ্ক তো একই থাকবে, কারণ একই 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 তারের বা একই ম্যাটেরিয়ালের রোধাঙ্ক কিন্তু চেঞ্জ হয় না, রোধাঙ্ক একই থাকে, রোধাঙ্ক উপাদানের উপর নির্ভর করে। সো এটা হবে একই থাকবে, রোধ হলে চেঞ্জ হতো, রোধাঙ্কের কোনো চেঞ্জ হবে না। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি সমান তারের ব্যাস ডি, দৈর্ঘ্য এল এবং রোধ আর, একই উপাদানের অপর একটি তারের ব্যাস 2D, দৈর্ঘ্য 4L, তারটির রোধ কত? এখানে রোধ জিজ্ঞেস করছে। তাহলে রোধ দেখো কিসের উপর ডিপেন্ড করে? আর ইকুয়াল টু আমরা কি জানি? আর ইকুয়াল টু আমরা জানি হচ্ছে যে ρL/A। আচ্ছা, এ মানে πd² আমরা লিখতে পারি, ডি হচ্ছে যে রেডিয়াস, এখানে যেটা 2D লেখা আছে তাহলে ব্যাস ডি লেখা আছে। ওকে, তাহলে ব্যাসের সঙ্গে যদি আমরা ধরি, চলো ব্যাসার্ধ হিসাবে করে নেবো আমরা, এখানে আর করে দিই, তাহলে ρr², আর হচ্ছে যে ব্যাসার্ধ, r²। ওকে, তাহলে দেখো আর হচ্ছে যে প্রপোর্শনাল টু L/r², এই বিষয়ে সন্দেহের কোনো কারণ নেই। এখানে দেখো কি হয়েছে, এখানে আমরা দৈর্ঘ্যটাকে 4 গুণ করে দিয়েছি, তাহলে দৈর্ঘ্যটাকে যদি আমরা 4 গুণ করি, ভেবে দেখো তাহলে এটা কত হবে? 4L হয়ে যাবে। আর যদি আমরা ব্যাসটাকে 2D মানে ব্যাসটাকে দ্বিগুণ করেছি, তাহলে ব্যাসার্ধও দ্বিগুণ হবে, তার মানে এটা হয়ে যাবে 4r²। তাহলে 4 কেটে গেল, L/r², মানে একই থাকবে, সেম হবে, মানে আরই হবে। তো অপশন বি ইজ কারেক্ট, অপশন বি ইজ কারেক্ট। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখো আবার একই রকম বলছে, ব্যাস, রোধ ও উপাদানের রোধাঙ্ক প্রতিটি অনুপাত 1:2, তাহলে রোধের অনুপাত কত হবে? ব্যাস, রোধ ও উপাদানের রোধাঙ্ক, দুটি তারের ব্যাস, রোধ এবং উপাদানের রোধাঙ্ক প্রতিটির অনুপাত 1:2, তাহলে এদের রোধের অনুপাত কত হবে? এটা তো ভুল আছে, ব্যাস, রোধ এবং উপাদানের রোধাঙ্ক 1:2:1, প্রতিটি অনুপাত 1:2:2। এই কোয়েশ্চেনের প্রবলেম আছে, ঠিক আছে, কিছু ভুল মিস্টেক হয়েছে এখানে।
কারণ তারের ব্যাস, রোধ এবং উপাদানের রোধাঙ্ক, প্রথমত উপাদানের রোধাঙ্ক তো একই থাকবে, তাহলে ব্যাসের অনুপাতটা দেওয়া ছিল, হয়তো রোধটা নির্ণয় করতে হবে, এরকম টাইপের হতো যে ব্যাসের অনুপাত দেওয়া আছে। দেখো আমি এইভাবে করছি এজিউম করে, যে ব্যাসের অনুপাতটা যদি দেওয়া থাকে বা ব্যাসার্ধের অনুপাত যদি দেওয়া থাকে, তাহলে R1:R2 বলা আছে 1:2। ওকে, তাহলে সেক্ষেত্রে যদি একই থাকে দৈর্ঘ্যটা, তাহলে R ইকুয়াল টু হবে তোমার রো এল আপন পাই আর স্কোয়ার হয়, তাহলে R ইজ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। তো সেক্ষেত্রে রেজিস্ট্যান্সের অনুপাতটা 4:1 হবে। ওকে, তো সেক্ষেত্রে এটা অপশান হতে পারে 1:4 আছে। বাকি কোয়েশ্চেনটা ক্লিয়ার নেই। চলো নেক্সট দেখো, কোনো ধাতব তারের তাপমাত্রা বৃদ্ধি করলে, এটা তো আমরা অলরেডি জানি, ধাতব তারের ক্ষেত্রে কি হয়, তাপমাত্রা বৃদ্ধি করলে কি হবে, রোধ বৃদ্ধি পাবে। সো অপশান এ ইজ কারেক্ট। নেক্সট দেখো, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, IIT 85-এ পড়েছিল। ওকে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব টাফ কোয়েশ্চেন আমি বলবো না। এখানে দেখো দুটো, একটা আইভি লেখচিত্র দেওয়া আছে, ভালো করে বোঝো, একটা আইভি লেখচিত্র দেওয়া আছে এবং জিজ্ঞেস করছে এই লেখচিত্র দেখে তোমাকে বলতে হবে যে এবং T1 এবং T2-র মধ্যে কোনটা বড়। ওকে, দুটো টেম্পারেচারে দেওয়া আছে আইভি লেখচিত্র, দেখো দুটো টেম্পারেচারে আমার এখানে আইভি লেখচিত্র দেওয়া আছে। সো দিস ইজ আই অ্যান্ড দিস ইজ ভি। ওকে, তো এইটা দেওয়া আছে T2 টেম্পারেচার, এইটা মনে করো T1 টেম্পারেচার। এটা দেখে তোমাকে বলতে হবে কোন টেম্পারেচারটা বেশি। তাহলে আমরা এক কাজ করে স্লোপটা এখানে দেখি। যেমন ধরো যদি আমি T2-র সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছি এটা যদি θ2 বলি, আর T1-এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছি এটা যদি আমি θ1 বলি, তাহলে বলো এর যে স্লোপ যেটা tan θ1, প্রথম T1 গ্রাফটার যে স্লোপ সেটা হবে tan θ1। তো tan θ মানে কি, লম্ব বাই ভূমি। তো এখানে আমরা ত্রিভুজ ড্র করি, লম্ব মানে I হচ্ছে, ভূমি মানে V হচ্ছে, তাহলে tan θ1 মানে হচ্ছে I1V1। তো এই I1V1টা মানে কি, 1/, রেজিস্ট্যান্স, কারণ V/I হচ্ছে রেজিস্ট্যান্স, মানে স্লোপ হচ্ছে যে 1/, রেজিস্ট্যান্স। সিমিলারলি যদি আমরা tan θ2 বলি, তাহলে এর ক্ষেত্রে হবে 1/R2 হবে I2/V2। এবং দেখো এই tan θ1 tan θ2-র মধ্যে অবশ্যই tan θ2 বড়, ছবি দেখে বোঝা যাচ্ছে। তাহলে tan θ2 ইজ গ্রেটার দেন tan θ1, তার মানে অবশ্যই 1/R2 ইজ গ্রেটার দেন 1/R1, তার মানে উল্টো হবে R2 লেস দেন R1। তার মানে R1 রেজিস্ট্যান্স বেশি, ভেবে দেখো। তাহলে R1 যদি রেজিস্ট্যান্স বেশি হয়, তার মানে টেম্পারেচারও বেশি হবে, তাহলে অবশ্যই না, সরি এখানে তো ভুল লিখলাম, tan θ2 গ্রেটার দেন tan θ1, tan θ1 গ্রেটার দেন tan θ2, সরি, θ1 বড়, ছবিতে দেখো θ1 বড়, ওটা কি, তাহলে tan θ1 ইজ গ্রেটার দেন tan θ2, তার মানে 1/R1 ইজ গ্রেটার দেন 1/R2, তার মানে R1 ইজ লেস দেন R2, তাহলে R2 বড়। তাহলে R2 যদি বড় হয়, ভেবে দেখো, R2 যদি বড় হয় তার মানে কি, টেম্পারেচার ওখানে R2-র সঙ্গে সংশ্লিষ্ট টেম্পারেচার বেশি, কারণ আমরা কি না, টেম্পারেচার যত বেশি হবে তত রেজিস্ট্যান্স বেশি হবে। তাহলে R2 যদি বড় হয় তাহলে T2 বড় হবে, তার মানে অবশ্যই T2 ইজ গ্রেটার দেন T1। সো দিস উইল বি কারেক্ট অপশন, অপশন বি, T1 লেস দেন T2 বা T2 গ্রেটার দেন T1। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 1.25 ভোল্ট এবং 0.75 ভোল্ট তড়িৎচালক বলে দুটি কোষকে সমান্তরালে যুক্ত করা হলো। তাহলে তড়িৎচালক বলে, লব্ধি তড়িৎচালক বলটা কত হবে মোট আর কি। তাহলে দুটো আছে মনে করো শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় যুক্ত করে দুটো কোষকে। তাহলে এটা একটা কোষ রয়েছে, দেখো তোমরা নিশ্চয়ই, আমি আশা করবো এই ফর্মুলাটা জানো, যে যদি দুটো কোষ এরকমভাবে যুক্ত থাকে সমান্তরালে, দুটো তড়িৎ কোষ যদি এইভাবে সমান্তরালে যুক্ত থাকে, এইটা হচ্ছে মনে করো তড়িৎচালক বল E1, এর ইন্টারনাল রেজিস্ট্যান্স R1, এর মনে করো তড়িৎচালক বল E2 এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স R2। এটা একটা বিখ্যাত প্রশ্ন। এর যে নেট তড়িৎচালক বলটা হবে E বা ইকুইভ্যালেন্ট তড়িৎচালক বল যেটা হবে, তার ফর্মুলাটা এখানে প্রমাণ করছি না, এটা প্রমাণ করে যে E1R2 প্লাস E2R1 ডিভাইড বাই R1 প্লাস R2। তো এইখানে দেখো কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্সের কথা বলেনি, তাহলে আমরা ভেবে নিতে পারি যে ইন্টারনাল রেজিস্ট্যান্স দুটোরই সমান রয়েছে। ওকে, ইন্টারনাল রেজিস্ট্যান্স দুটোর সমান রয়েছে, তো দুটো যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স সমান হয় তাহলে দুটোই আর বসিয়ে দিই, তার মানে E1R প্লাস E2R, তাহলে E1 প্লাস E2 ইন্টু R আপন দেখো R প্লাস R মানে 2R, তাহলে আর আর কেটে গেল, তার মানে এখানে E ইকুইভ্যালেন্ট হওয়া উচিত E1 প্লাস E2। ওকে, তাহলে হচ্ছে 1.25 প্লাস 0.75
upon 2, তো আমরা 2/2, that is 1 volt. So option D is correct. কি হবে তাহলে? অপশন ডি কারেক্ট হবে। ওকে, তো চলো আজকের ক্লাসে 50 পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা আরও বাকি 50টা এমসিকিউ ডিসকাস করব। আমি বলেছিলাম যে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি থেকে মোটামুটি 100টার মতো কোয়েশ্চেন ডিসকাস করব, যার মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষাতে বাইরে কোনো কোয়েশ্চেন আসার সম্ভাবনা নেই, কারণ বুঝতে পারছো প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস ইয়ার বিভিন্ন পরীক্ষায় যে পড়েছে, কখনো দেখা যাচ্ছে এটা সিবিএসসির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, কখনো আইআইটির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, কখনো নেটের বা ওই সময় যে এআইপিএমডি ছিল তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, কখনো দেখা যাচ্ছে কেরালার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, কখনো দেখা যাচ্ছে ওড়িশা জেইর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তার মানে প্রত্যেকটা কোয়েশ্চেন কোনো না কোনো পরীক্ষাতে আগে পড়েছে, অর্থাৎ দিস কোয়েশ্চেনস আর ভেরি ইম্পর্ট্যান্ট। এমন নয় যে আমি র্যান্ডামলি কিছু কোয়েশ্চেন এখানে বসিয়ে দিয়েছি, বা কোনো কোয়েশ্চেন ব্যাংক বা কোনো বইয়ের এক্সারসাইজও নয়, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। সো দিস কোয়েশ্চেন্স obviously should be very important, and there is a high probability that this question can be asked in your question. Okay, thank you very much for your patience, and obviously if you new in this channel, then subscribe this channel and hit the bell icon also. Thank you very much.